ভূতবাগানের কথামালায় আজ শুনবেন সৈয়দ মুস্তাফা সিরাজ রচিত গল্প আম কুড়োতে সাবধান। ফুটবল ম্যাচ দেখতে যাব বলে সেজেগুজে তৈরি হচ্ছিলুম। হঠাৎ কোত্থেকে এসে বাধা দিল প্রচণ্ড ঝড় বৃষ্টি। মুহুর্মুহুর বিদ্যুতের ঝিলিক আর মেঘের গর্জন অবস্থা আরও সাংঘাতিক করে ফেলল। মনমরা হয়ে বসে রইল। সন্ধ্যার দিকে ঝড় বৃষ্টির দাপট যখন কমে গেল, তখন দেখলুম ছোটো মামা কাক ভেজা হয়ে বাড়ি ফিরছেন। একটু পরে পোশাক বদলে একটা লণ্ঠন জেলে ছোটো মামা ঘরে ঢুকলেন। আমাকে দেখে বললেন, এ কি রে পটু, তুই অন্ধকারে ভূতের মতো বসে আছিস যে? বললুম, ধুস, ফুটবল ম্যাচ পণ্ড হয়ে গেল। ছোটো মামা টেবিলে লণ্ঠন রেখে বললেন, তাতে কি হয়েছে? যে আমার ঝাপুইতলা বনাম কাকুরহাটির খেলা, ও খেলা কি দেখার যোগ্য? বলে উনি ঠিক করে হাসলেন। চাপা স্বরে ফের বললেন, আচ্ছা, পেরিয়ে পড়ি, চল। একটু অবাক হয়ে বললুম, কোথায়? ছোটো মামা আরও চাপা স্বরে বললেন, ফেরার সময় শর্টকাটে শিঙি মশাইয়ের বাগানের পাশ দিয়ে এলুম। বললে বিশ্বাস করবি নে পুটু, ঝড় বৃষ্টির চোটে বাগানের সব আম পড়ে গেছে। এই জ্যৈষ্ঠী মাসের আম, বুঝলি তো, সবই গাছ পাকা। অন্ধকারে কি করে দেখতে পেলেন ছোটো মামা? তুই একটা বোকার বোকা। ছোটো মামা একটু চটে গেলেন। বিদ্যুতের ছটাই তো দেখলুম না। সারা বাগানের তলায় পাকা আম ছড়িয়ে আছে। চল, কুড়িয়ে আনি। কিন্তু ছোটো মামা, বাগানে ভোলা আছে যে। ভোলা সাংঘাতিক লোক। ভোদা বলেছিল শিঙিমশাই ভোলাকে নাকি তার বন্দুকটা দিয়েছেন। দেখতে পেলেই। আমার কথায় বাধা দিয়ে ছোটো মামা বললেন, ভোদা তোর চেয়েও বোকা। শিঙি মশাই বন্দুক দেবেন ভোদাকে? ভোদা বন্দুক ছুটতে জানে। তাছাড়া বন্দুকটা বাড়িতে না থাকলে শিঙি মশাইয়ের বাড়িতে ডাকাত পড়বেই পড়বে, তুই জানিস। ওঠ, দেরি করিস না। দোনমোনা করে বললুম, বন্দুক না পেলেও ভোদা খুব সাংঘাতিক ছোটো মামা। ওর গোপ আর চোখ দেখলেই ভয় করে। ছোটো মামা আমার কথায় কান দিলেন না। কোত্থেকে একটা চটের থলে আর টর্চ নিয়ে এলেন। বললেন, ভোদা এতক্ষণে খেতে চলে গেছে, চলে আয়। আর শোন, জুতো খুলে ফেল, খালি পায়ে যাব। শিঙি মশাইয়ের আম বাগানটা গ্রামের শেষ মাঠের ধারে। বাগানের মধ্যিখানে একটা মাচার উপর ছোট্ট ছাউনি আছে। ভোদা সেখানেই বসে বাগান পাহারা দেয়। সে দারুণ ধূর্ত লোক। বাগানের আনাচে কানাচে কেউ পা বাড়ালে কি করে যে টের পায় কে জানে। আর টের পেলেই এমন হাঁক ছাড়ে যে পিলে চমকে যায়। গত মাসে কচি আম কুড়োনোর জন্যে ভোদার সঙ্গে গিয়ে সে কি না বিপদে পড়েছিলুম। আমি তো দিশেহারা হয়ে পালিয়ে বেঁচেছিলুম। ওদিকে ভোদা ওর হাতে ধরা পড়ে সে এক কেলেঙ্কারি। ভোদাকে শাস্তিটা অবশ্য দিয়েছিল ভোদার বাবা হাবুলবাবু। পাড়া শুদ্ধ লোকের সামনে কান ধরে ওঠবোস করানোর শাস্তি। ইস, ছ্যা ছ্যা ছ্যা। ভোদা কিছুদিন বাড়ি থেকে লজ্জায় বেরোতে পারেনি। স্কুলে যাওয়া তো দূরের কথা। সেই কথা ভেবে আমার খুব অস্বস্তি হচ্ছিল। কিন্তু ছোটো মামার অবাধ্য হওয়ার সাহসও আমার নেই। তাছাড়া ছোটো মামা না থাকলেও কে আমাকে শহরে কিংবা গঞ্জের মেলায় নিয়ে যাবে? পৃথিবীতে সবসময় কোথাও না কোথাও কত সুন্দর সব ঘটনা ঘটছে। ছোটো মামা না নিয়ে গেলে আমি একা সব দেখতেই পাবো না। সন্ধ্যার অন্ধকার
আর বেজায় গাঢ়। আকাশের কোণায় দূরে মাঝে মাঝে বিদ্যুতের ঝিলিক। চারিদিকে ব্যাঙ, পোকামাকড় তুলকালাম গান জুড়ে দিয়েছে। শিঙিমশাইয়ের আমবাগানের দিকে যত এগোচ্ছি ততই অস্বস্তিটা বেড়ে চলেছে। ছোট মামা পায়ের কাছে সাবধানে টর্চের আলো ফেলে হাঁটছে। তার পেছনে থলে হাতে আমি হাঁটছি। কতক্ষণ পরে ছোট মামা থমকে দাঁড়িয়ে চাপা স্বরে বলল, পোদার কুড়ে ঘরে লণ্ঠন জ্বলছে বটে, তবে বাজি রেখে বলতে পারি ব্যাটার ছেলে নেই। কি করে বুঝলেন ছোট মামা? দিঘির পাড়ে টর্চের আলো দেখলুম না, ওখানেই ও নিশ্চয়ই খেতে গেছে। ওর টর্চ আছে বুঝি? থাকবে না, তুই বড্ড বোকা পুটু। রাত বিরেতে টর্চ ছাড়া কেউ বাগানে পাহারা দিতে পারে? তবে আর কথা নয়, আয়, তোকে বাগানের শেষ দিকটায় একখানায় বসিয়ে রাখবো, আর আমি আম কুড়িয়ে আনবো। চুপচাপ বসে থাকবি কিন্তু। ছোট মামা কথাটা বলতে গিয়েও পারলুম না। ভোদা বলেছিল ওই বাগানের কোনো গাছে কবে কিনাকি গলায় দড়ি দিয়ে মরেছিল, তার ভূতটায় এখনও আছে। তবে সে ভোলার ভয়ে বেরোতে পারে না। ভোলা বাগানে না থাকলে তবেই সে বেরিয়ে এসে লোকেদের ভয় দেখায়। ছোট মামা ধমক দিলেন চাপা স্বরায়। চুপ, খালি ছোট মামা ছোট মামা বলে এবার আমাকে প্রায় টানতে টানতে নিয়ে চললেন। জল কাদা জমে আছে ঘাসের ফাঁকে। পা পড়ার সঙ্গে সঙ্গে অদ্ভুত শব্দ হচ্ছে, আর প্রতিবার ধমক খাচ্ছি। টর্চের আলোর দিকে চোখ রেখে হাঁটতে কি হচ্ছে? ঠিক কথা। আসলে আমি সেই ভুট্টার কথা ভেবে এদিক ওদিক তাকাচ্ছিলাম। ভোলা যে এখন বাগানে নেই, কিছুক্ষণ পরে ছোট মামা আমাকে একখানে দাঁড় করিয়ে বললেন, তুই এইখানেই বসে থাক, আমি গাছ পাকা আম ছাড়া কুড়োবো না। ওই দেখ কত পাকা আম। টর্চে আলোয় হলুদ কয়েকটা আম দেখতে পাই। আমি ভূতের ভয়টা ভুলে গেলুম। এইসব আম নাকি সেরা জাতের আম, একটু আঁশ নেই, একেবারে ক্ষীরের সন্দেশের মতো নাকি স্বাদ। বসে থাকা যায় না, তাই উঠে দাঁড়ালুম। ছোট মামা এদিক ওদিক টর্চের আলো ফেলে পাকা আম কুড়িয়ে আনছেন। মিঠে গন্ধে আমার মুখে জল আসছে, কিন্তু এখন কি আম খাওয়ার সময়? থলে প্রায় অর্ধেক ভরে গেল কিছুক্ষণের মধ্যেই। ছোট মামা বললেন, এবার আমি যাচ্ছি বাতাসা ভোগ গাছটার কাছে। খাসা আম, বুঝলি পুটু? তুই চুপচাপ বসে থাক, তবে কান খাড়া রাখবি কিন্তু। ভোলা বাগানে আসার সময় গান গাইতে গাইতে আসে, শুনতে পেলেই তুই ডাক দিবি। ছোট মামা টর্চের আলো ফেলতে ফেলতে আম গাছের সহস্র গুড়ির আড়ালে অদৃশ্য হয়ে গেল। কোন গাছের মাথায় পাখি ডানার জল ঝাড়ালো, সেই শব্দে আমার বুক ঝড়াস করে উঠছিল। কিন্তু সুস্বাদু আমের মিঠে গন্ধ আমার ভয়টা ক্রমশ তাড়িয়ে দিচ্ছিল। কতক্ষণ পরে ধূপ ধূপ শুনে ছোট মামা এসে গেলেন। না, গাছটা খুঁজে পেলুম না। ওদিকে দিঘির পাড়ে টর্চের আলো দেখতুম, ভোলা আসছে। ছোট মামা, বড্ড অন্ধকার যে। টর্চ জ্বালিয়ে আর ভোলা দেখতে পাক, খালি বোকার মতো কথাবার্তা। থলেটা আমায় দে, আর আমার এই হাতটা ধরে থাক, ছাড়বিনি বলে দিচ্ছি। ছোট মামা আম ভর্তির থলেটা নিলেন, কিন্তু ওর একটা হাত ধরেই ছেড়ে দিলুম। কি সাংঘাতিক, একদম হিম হাত। ছোট মামা বললেন, কি হলো, হাত ছাড়লি কেন? আপনার হাত যে বিচ্ছিরি ঠান্ডা। তোর বোকা, জল কাদা ঘেটে আম কুড়িয়েছি, হাত ঠান্ডা হবে না? চলে আয় শিগগির। এই সময় সত্যি ভোলার হেড়ে গলায় গান শুনতে পেলুম। ছোট মামা বরফের মতো ঠান্ডা হাতটা অগত্যা চেপে ধরে থাকতেই হলো। ছোট মামা এবার প্রায় হন্তদন্ত হয়ে দৌড়চ্ছেন, আমিও দৌড়চ্ছি। কতক্ষণ দৌড়েছি জানি না,
আমি এবার হাঁপিয়ে পড়েছিলুম। কাঁদো কাঁদো গলায় বললুম, ছোটো মামা, আমার পা ব্যথা করছে যে। ছোটো মামার মনে দয়া হলো, বললেন, অনেকটা ঘুরপথে আসতে হলো, কিন্তু কি আর করা যাবে বল, এবার আস্তে সুস্তে যাওয়া যাক। অন্ধকারে কিচ্ছু দেখা যাচ্ছে না। এখানে ওখানে ঝাঁকে ঝাঁকে জোনাকি জ্বলছে। কাছে কোথাও আচমকা শেয়ালের ডাক শুনতে পেলাম। একটু ভয়ে ভয়ে বললাম, আমরা কোথায় এসে পড়েছি ছোটো মামা? নদীর ধারে, বুঝলি না? ভোলার চোখে ফাঁকি দেওয়ার জন্য এইখান দিয়ে আসা। ভোলা রাত বিরেতেও দেখতে পাই, তাই পুরো গ্রামটা পাশ দিয়ে ঘুরতে হলো। বলে ছোটো মামা অদ্ভুত হাসলেন। তা পটু, এবার একটা আম টেস্ট করে দেখা যাক, কি বলিস? শিঙি মশাইয়ের বাগানের আমের এত নামডাক, দেখি সত্যি কিনা। ছোটো মামা সেখানেই বসে পড়লেন। তারপর অমনি অদ্ভুত শব্দে আম খেতে শুরু করলেন। চুপচাপ দাঁড়িয়ে আছি আর ভাবছি, এবার আমাকে একটা আম খেতে দেবেন ছোটো মামা। কিন্তু উনি যেন আমার কথা ভুলেই গেছেন। ক্রমাগত আম খাচ্ছেন আর আটিগুলো ছুঁড়ে ফেলছেন। শব্দ শুনে বুঝতে পারছি ওগুলো জলেই পড়ছে। কিছুক্ষণ পরে না বলে পারলুম না, কেমন আম ছোটো মামা? জিভে একটা শব্দ করে ছোটো মামা বললেন, ফার্স্ট ক্লাস, তুই খেলে টের পেতিস পটু, কিন্তু কি আর করা যায় বল, সবগুলোই যে আমি ঝোঁকের বসে খেয়ে ফেললুম। প্রায় ফ্যাঁ করে কেঁদে দেওয়ার মতো বললুম, সব? হ্যাঁ, তোর কথা মনেই ছিল না, বরং তার বদলে তোকে একটু আদর করি। বলে ছোটো মামা আমার মাথার উপরে মুখে হাত বোলাতে লাগলেন। কি অসহ্য ঠান্ডা হাত! আমি চেঁচিয়ে উঠলুম, ছাড়ো না ছোটো মামা, বড্ড ঠান্ডা লাগছে যে। আমের গন্ধ কেমন মিঠে টের পাচ্ছিস রে পটু? এই নে আমার হাত শোক। ছোটো মামার আঙুল আমার নাকে ঢুকতেই আঙুলটা চেপে ধরলুম। তারপরে টের পেলুম আঙুলটা বেজায় শক্ত বটে, আঙুল না হাড়। রাগে দুঃখে কেঁদে ফেললুম। ছোটো মামা আদরের গলায় বলল, কাঁদে না ছোনা, কাল তোমায় আম খাওয়াবো। এবার আমি নদীর জলে হাত ধুয়ে আসি। ছোটো মামা যে এমন অদ্ভুত কাণ্ড করবেন কল্পনাও করিনি। উনি উঠে গেলেন হাত ধুতে, তো ধুলেনি, আর তো গেলেনি, আর ফেরার নাম নেই। জলের উপর এতক্ষণে তারা ঝিলমিল করছে দেখতে পেলুম। আবার একদল শেয়াল ডেকে উঠল। তখন ভয় পেয়ে বললুম, ছোটো মামা, ছোটো মামা। কিন্তু কোনো সাড়া এলো না। আমি এবার মরিয়া হয়ে আরও জোরে হাঁকতে লাগলুম। কিছুক্ষণ পরে দূরে একটা টর্চের আলো ছিরিক দিল। তারপর ছোটো মামার গলা ভেসে এলো, পটু পটু। সাড়া দিলুম। ছোটো মামা দৌড়তে দৌড়তে কাছে এলেন। তারপর টর্চের আলোয় খালি থলে দেখে প্রচণ্ড খাপ্পা হয়ে বললেন, বিশ্বাসঘাতক, এইটুকু ছেলের হাড়ে হাড়ে এত বুদ্ধি! নদীর ধারে শ্মশানের কাছে আম নিয়ে পালিয়ে এসেছিস? তারপর যা হয়। হায় হায়, সবগুলো আম একা সাবার করে দিয়েছিস? অবাক হয়ে বললুম, ছোটো মামা, আপনি তো। উনি থাপ্পড় তুলে বললেন, আমি তো মানে? মৃত্যু কোথাকার! না ছোটো মামা, আপনি তো আমাকে এখানে এনে আমগুলো একা একা খেয়ে তারপরে নদীর জলে হাত ধুতে গেলেন। শাট আপ, দেখি তোর মুখ শুকে। আমার মুখে আমের গন্ধ পেয়ে ছোটো মামা আরও গর্জন শুরু করে দিলেন। ওকে কিচ্ছু বলার সুযোগ পাচ্ছিলুম না। একটু পরে উনি হতাশ হয়ে পড়লেন, ভিজে ঘাসের উপর বসে পড়লেন। বাতাসা ভোগ। আম গাছটা খুঁজে না পেয়ে ফিরে এসে দেখি তুই নেই। ভাবলুম ভোলা আসছে টের পেয়ে তুই বাড়ি চলে গেছিস। বাড়িতে তোকে পেলুম না। তারপর তোকে ডেকে ডেকে ও পটুরে পটুরে এমন করবি ভাবতেও পারিনি।
বিশ্বাস করুন ছোটো মামা, আমি আম খাইনি, আপনিই খেয়েছেন। আবার মিথ্যে কথা, তোর মুখে আমের গন্ধ। আপনি তো আদর করছিলেন এঁটো হাতে, কি সাংঘাতিক ঠান্ডা আপনার হাত। আমার হাত ঠান্ডা? বাজে কথা বলবি নে। বলে ছোটো মামা ওর একটা হাত আমার গলায় ঠেকালেন। বল এবার, আমার হাত ঠান্ডা না গরম? কি আশ্চর্য, ছোটো মামার হাতটা মোটেই তেমন ঠান্ডা নয়। আমার বুকটা ধড়াস করে উঠল। তাহলে তাহলে কে ছোটো মামা সেজে আমাকে নদীর ধারে শ্মশানে নিয়ে এসেছিল? তার আঙুলটা নিরেট হাড় কেন? আর ভাবতে পারলুম না। কাঁদো কাঁদো গলায় বললুম, ছোটো মামা, তাহলে শিঙি মশাইয়ের বাগানে সেই গলায় ধরে ভুট্টা আপনি সেজে আমাকে এখানে টেনে এনেছিল। শাট আপ! বলে ছোটো মা উঠে দাঁড়ালেন। খালি বাজে গল্প, মিথ্যুক, লোভী, বিশ্বাসঘাতক। তোর শাস্তি পাওয়া উচিত। থাক তুই এখানে শ্মশানে পড়ে, আমি চললুম। ছোটো মামা দৌড়তে লাগলেন। আমি মরিয়া হয়ে ওকে অনুসরণ করলুম। ভাগ্যিস ওকে টর্চ জেলে দৌড়তে হচ্ছিল, তাই ওর নাগাল পেতে অসুবিধা হচ্ছিল না। যাই হোক, বাড়ি ফিরে দুজনে এই ঘটনাটা চেপে গিয়েছিলুম। ছোটো মামা বলে দিলে মা ওকে খুব বকাবকি করতেন। আমি বললে শুধু মা নন, বাবাও আমাকে মিথ্যুকের চূড়ামণি আর পেটুক সাব্যস্ত করে জবরদস্ত শাস্তি দিতেন। ছোটো মামার রাগ পড়ে 3 দিন পরে। তবে আমার কথা উনি কিছুতেই বিশ্বাস করেননি। আমার মনে একটা দুঃখ আজও থেকে গেছে। তবে ঠকে শিখেছি, আম কুড়োতে গেলে সাবধান থাকাই উচিত। আর হ্যাঁ, ভোদাকে খানিকটা চুপি চুপি বলতেই সে আমায় চিমটি কেটে বলেছিল, তুই সত্যি বড় বোকা পুটু। গলায় দৌড়ে বেটার ছেলে যখন আম সাবার করছিল, তুই রাম চাইতে পারতিস। রাম নামে সব ভূত জব্দ, আমের বদলে রাম, মনে রাখিস।